ধন্যবাদ প্রফেসর ডক্টর রুকসানা পারভীন। শুভ সন্ধ্যা সবাই। আজকে আমার যে সেশন নিয়ে নিয়ে আমি কথা বলবো, আমার যে প্রেজেন্টেশনের টাইটেল সেটি হলো রেফারেন্সিং ইন থিসিস রাইটিং। I know there might be one or few international students, and my sincere apology to them because all the presentation and the medium of instruction of my presentation will be in Bengali. কাজেই আপনাদের যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, you can directly email me. শুরু করা যাক তাহলে। রেফারেন্স হচ্ছে আমরা যখন থিসিস কিংবা পেপার লিখি তখন সবার শেষে যে অংশটি থাকে সেটি হলো রেফারেন্স। অ্যাপেন্ডিক্স থাকে সবার শেষে, তার আগে রেফারেন্স থাকে। তাহলে রেফারেন্স বলতে আসলে আমরা কি বুঝি? রেফারেন্স হলো যে আমার রিডারকে বলা যে কোন উৎস থেকে আমি তথ্যটি নিয়েছি। অর্থাৎ আমি যখন সায়েন্টিফিক লিটারেচার লিখছি, আমি যখন থিসিস লিখছি, তখন থিসিসের একটি বড় অংশই বিভিন্ন সায়েন্টিফিক সোর্স থেকে আমরা নিয়ে থাকি। কোন উৎস থেকে এই তথ্যটি নিয়েছি সেটি আমার থিসিস কিংবা পেপারে উল্লেখ করাকেই রেফারেন্স বলে। এখন তাহলে আমরা কয়েকটি শব্দ শিখি। এই শব্দগুলো আপনারা সবাই শুনেছেন। একটি শব্দ হলো রেফারেন্স, একটি শব্দ হলো সাইটেশন, আরেকটি শব্দ হলো বিবলিওগ্রাফি। কাজেই এই পর্যায়ে আমি এই তিনটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে এই তিনটি বিষয় বলতে আমরা আসলে কি বুঝি। আমরা নিশ্চয়ই যখন থিসিস দেখি, আমি বিশ্বাস করি যে আমাদের এখানে যারা আছেন আজকে তারা কম বেশি থিসিস বা সায়েন্টিফিক লিটারেচার দেখেছেন। আপনারা যখন থিসিস দেখেন তখন দেখবেন যে থিসিসের মধ্যে ঠিক এইভাবে কোনো একটি সায়েন্টিফিক সেন্টেন্স দেওয়ার পর সেখানে ১, ২, ৩, ৪ এভাবে রেফারেন্স দেওয়া হয়, কিংবা শিকদার এট অল ২০২০ এভাবে রেফারেন্স দেওয়া হয়। টেক্সটের মধ্যে এই নিউমেরিক ভাবে বা অ্যালফাবেটিক্যালি এই যে রেফারেন্সটা দেয়া টেক্সটের মাঝে, সেটাকে আমরা বলি সাইটেশন। কাজে থিসিসের মধ্যে যে রেফারেন্স গুলো আসছে ভেতরে সেটি হচ্ছে সাইটেশন। আর থিসিসের একদম শেষে কিংবা সায়েন্টিফিক লিটারেচার একদম শেষে যে রেফারেন্স লিস্টটি থাকছে, সেই লিস্টকে আমরা বলছি রেফারেন্স লিস্ট বা বিবলিওগ্রাফি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝলাম যে রেফারেন্স, সাইটেশন এন্ড বিবলিওগ্রাফি এই তিনটি বিষয় বলতে আমরা কি বুঝি। এখন প্রশ্ন হলো, আমাদের আসলে কেন রেফারেন্স দেওয়া দরকার? কারণ হলো, রেফারেন্স দেওয়ার দরকারটা হলো এই কারণে, কারণ আমি যেই সোর্স থেকে তথ্যটি নিচ্ছি সেই তথ্যটি সবাইকে জানানো। মনে রাখতে হবে যে সায়েন্স, আর্টস, কমার্স, আপনি যে ফ্যাকাল্টি থেকে, যে ডিসিপ্লিন থেকে আজকে আমাদের এখানে অংশগ্রহণ করুন না কেন, বিজ্ঞান কিংবা সমাজের যে বিষয়গুলো আছে তাকে এগিয়ে নেওয়ার ব্যাপার। যে আপনি যখন একটি লিটারেচার লিখছেন, তাকে সঠিক সোর্সটি আপনাকে জানাতে হবে। সঠিক সোর্সটি যখন জানাবেন, তখন রিডার কিন্তু যদি কোনো বিষয়ে ফার্দার আরো কিছু জানতে চায়, সে কিন্তু আরেকটু ফার্দার গবেষণা করতে পারবে, জানতে পারবে, যেহেতু আপনি সেখানে রেফারেন্স দিয়েছেন। আপনার যদি কোনো আর্গুমেন্ট থাকে, সে আর্গুমেন্টের পাশে যদি আপনি রেফারেন্স দেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ইতিমধ্যেই অন্যান্য লিটারেচার পড়েছেন এবং তার ভিত্তিতে আর্গুমেন্ট দিয়েছেন। ইতিমধ্যে আমাদের যারা ডিসকাশন সেশন যে স্যাররা পরিচালনা করেছেন, তারা কিন্তু সেই আর্গুমেন্ট অপশনগুলো আপনাদের দেখিয়েছেন। কি ব্যাপার হলো যে ইনক্রিজ এন্ড স্প্রেড নলেজ, কাজে নলেজকে আমাদের হচ্ছে স্প্রেড করা। আরো মজার ব্যাপার হলো যে আপনি যখন কোনো একটি লিটারেচারের রেফারেন্স দিচ্ছেন কিংবা লিটারেচার রেফারেন্স পড়ছেন, সেই রেফারেন্স দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে যিনি আসলে পেপারটি লিখেছেন কিংবা যিনি থিসিসটি লিখেছেন, তার জ্ঞানের গভীরতা, ডেপথ কতটুকু, তিনি কতটুকু পড়াশোনা করেছেন। কারণ তিনি যদি ভালো করে একটি লিটারেচার রাখেন, তাহলে কিন্তু সেখানে অনেকগুলো রেফারেন্স থাকবে। আর তিনি যদি প্রপারলি না, রেফারেন্স গুলো কম লাগবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো টু আপহোল্ড ইন্টেলেকচুয়াল অনেস্টি, এই শব্দটি, এবং অ্যাভয়েড প্লাজিয়ারিজম। এই বিষয়টি নিয়ে আমরা অনেক আজকে, যে ইন্টেলেকচুয়াল অনেস্টি আপনি বজায় রাখছেন কিনা। কাজেই যদি বজায় না রাখেন, সেটাকে আমরা প্লেজিয়ারিজম বলছি। তাহলে মূল বিষয়টি হলো প্লেজিয়ারিজম কি। প্লেজিয়ারিজম কি আমরা একটু পরে যাব, কিন্তু তার আগে আমাদের যেটি জানতে হবে যে কখন আমি রেফারেন্স দিব। যখন আমি কোনো একটি জায়গা থেকে ডিরেক্ট কোট করছি, অর্থাৎ আপনারা দেখবেন যে অনেক সময় ডিরেক্ট কোটেশন আছে, কোটেশন মার্ক দিয়ে সেটি আপনি রেফারেন্স দিতে হবে। আপনি কখনো কখনো এমন আছে যে আপনি স্ট্যাটিস্টিক দিচ্ছেন বা কোনো একটি স্টাডিজ সম্পর্কে বলছেন, সেটিতে রেফারেন্স দিতে হবে, থিওরিজ এর রেফারেন্স দিতে হবে, ফ্যাক্টস এর রেফারেন্স দিতে হবে। ইন্টারপ্রিটেশন যদি করেন, আপনি জানেন ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা, কোনটা ব্যাখ্যা যদি করেন সেখানে আপনাকে রেফারেন্স দিতে হবে।
প্যারাফ্রেজিং যদি করেন, এটি আমাদের অনেকেরই ভুল ধারণা থাকে। আমি একটু পরে একটা এক্সাম্পল দেখাবো যে আপনি যখন একটি প্যারাগ্রাফ থেকে আপনি নিজের ভাষায় লিখছেন, আপনি মনে করছেন যে সেখানে রেফারেন্স দেওয়ার দরকার নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানেও আপনাকে রেফারেন্স দিতে হবে। আপনি যদি কোনো একটি প্যারাগ্রাফ থেকে সামারি করেন, সেখানেও কিন্তু আপনাকে রেফারেন্স দিতে হবে। কাজেই আপনি যখনই এই বিষয়গুলো আসবে, যখনই আপনি বিভিন্ন সোর্স থেকে তথ্য নেবেন, সেটিকে রেফারেন্স অবশ্যই দিতে হবে। আমি একটু এক্সাম্পল দিতে চাই। এটা একটি প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে কি আছে আপনাদের বোঝার একদমই দরকার নেই। আমি শুধু বাংলা ভাষায় কথাটি বলছি। এখানে লেখা আছে যে অধিকাংশ স্টুডেন্টরাই সাধারণত যখন ফাইনাল থিসিস লেখে তখন অনেক বেশি কোটেশন দেয়। কিন্তু ফাইনাল থিসিসে কোটেশন 10% এর বেশি হওয়া উচিত না। সমস্যাটা দেখা গেছে যে স্টুডেন্টরা যখন নোট ডাউন করে বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স, তখন তারা ভুলটি করে এবং বেশি কোটেশন নিয়ে নেয় দেখি তাদের এই সমস্যাটি তৈরি হয়। এটি লেস্টার জেমসের একটি বই থেকে, রাইটিং রিসার্চ পেপার, সেকেন্ড এডিশন থেকে নেয়া। তাহলে আপনারা মূল বিষয়টি, অরিজিনাল প্যাসেজটি বুঝলেন। এখন আপনি যদি এটাকে প্যারাফ্রেজিং করেন, দেখেন প্যারাফ্রেজিং মানে হলো উপরের এই অংশটিকে নতুন করে নিজের ভাষায় লেখা। এখানে কি লেখা আছে যে রিসার্চ পেপারে অনেক সময় শিক্ষার্থীরা অনেক বেশি কোটেশন দেয়। যেহেতু কোটেশন যখন গ্রহণ করা হয় তখনই সমস্যাটি তৈরি। কাজেই নোট টেকিং এর সময় অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আগের প্যারাগ্রাফের চেয়ে এই প্যারাগ্রাফের ভলিউম অনেক কমে গেছে, ওয়ার্ডিং এ অনেক চেঞ্জ। কিন্তু প্রশ্নটি হলো, এই প্যারাগ্রাফটি, প্যারাফ্রেজের যে প্যারাগ্রাফটি যিনি লিখেছেন, এটা কি তার নিজের কোনো আইডিয়া? উত্তর হচ্ছে না। এটি নিজের আইডিয়া নয়, বরং লেস্টার জেমসের বই থেকে উনি প্যারাগ্রাফটি দেখে নিজের ভাষায় লিখেছেন। কাজে এখানে অবশ্যই আপনাকে আবার রেফারেন্স দিতে হবে। আবার আপনি যদি সামারি করেন, এই উপরের যে প্যারাগ্রাফটি, প্যাসেজটি আছে, সেটি যদি আপনি সামারি করেন যে স্টুডেন্ট শুড টেক জাস্ট ফিউ নোটস ইন ডিরেক্ট কোটেশন ফ্রম সোর্সেস, স্টুডেন্টকে কেবলমাত্র কয়েকটি কোটেশন নিতে হবে যেন ফাইনাল যে থিসিস সেখানে যেন কোটেশনের পরিমাণ কম হয়। আপনি কিন্তু 5 লাইনের একটি প্যারাগ্রাফকে 1 লাইনে করে ফেলেছেন এবং আপনি ভাবছেন এটা তো আমার তৈরি, কিন্তু এটা কিন্তু আপনার নয়। এটি হচ্ছে লেস্টার জেমসের বই থেকে জ্ঞান অর্জন করে আপনি একটি সামারি করেছেন। কাজে আগে যে লিস্টটি দেখিয়েছি যে কখন আপনার রেফারেন্স দিতে হবে, কাজেই তখন আপনি সামারি করুন না কেন, আপনি প্যারাফ্রেজিং করুন, আপনি ফ্যাক্ট বা ফিগার্স বা স্ট্যাটিস্টিক্স নেন, অবশ্যই আপনাকে রেফারেন্স দিতে হবে। তাহলে মোদ্দা কথা যা দাঁড়ালো, আপনি যখনই সায়েন্টিফিক ফিল্ডে কিছু লিখতে যাবেন, আপনাকে রেফারেন্স দিতে হবে। তাহলে বিষয়টা কি এরকম যে রেফারেন্স ছাড়া সায়েন্টিফিক কমিউনিটিতে বা লিটারেচারে বা থিসিসে এমন কোনো সেন্টেন্স হবে না যেখানে রেফারেন্স নেই? হ্যাঁ, এমন কিছু জায়গা আছে যেখানে আপনার রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই। ফর এক্সাম্পল, এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে যেটি আপনার নিজস্ব আইডিয়া কিংবা অরিজিনাল ফাইন্ডিংস, আপনি নিজের আইডিয়া কিংবা আপনি রিসার্চ করে বের করেছেন, সেখানে কিন্তু আপনার রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই। হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, যেগুলো হিস্ট্রি, ইতিহাসের যে বিষয়গুলো সবাই জানে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এটির রেফারেন্স দেওয়ার দরকার নেই, কারণ এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটি সবাই জানেন। জেনারেল অবজারভেশন, যে ঢাকা শহরে অনেক বেশি রিক্সা চলাচল করে, এটি জেনারেল অবজারভেশন, কিংবা অনেক মানুষ সাম্প্রতিক সময় মোবাইল ফোন ব্যবহার করছে, এই সমস্ত জেনারেল স্টেটমেন্ট গুলোতে আপনি কখনোই রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই। কমন সেইং, যে কথাগুলো আমরা কমন ভাবে ব্যবহার করি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এসব জায়গায় রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই। সোশ্যাল কাস্টমস এন্ড ট্র্যাডিশন, সোশ্যাল কাস্টমস হচ্ছে বাংলাদেশ মুসলিম প্রধান এলাকা এবং এখানে একজন মানুষ আরেকজনের সাথে দেখা হলে সালাম বিনিময় করেন, দিস ইজ কল সোশ্যাল কাস্টমস। এই সোশ্যাল কাস্টমস এর ক্ষেত্রে আপনার রেফারেন্সের প্রয়োজন নেই। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ হলো যে সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য, এই যে ইউনিভার্সাল ট্রুথ গুলো, এগুলোতে আপনার কোনো রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই। কাজে এই যে কিছু লিস্ট আমি বানিয়েছি, এই লিস্টের নিচে দেখবেন আমি লিখে দিয়েছি যে আমি এটা brainly.com কোশ্চেন আনসার সেশন থেকে আমি নিয়েছি। কাজে আমিও কিন্তু এটাকে স্বীকার করে নিচ্ছি, এই লিস্টটা আমার নিজস্ব লিস্ট নয়, এখান থেকে অনেকগুলি আমি এই brainly.com এর ওয়েবসাইট থেকে সাহায্য নিয়েছি। কাজেই এই যে আমি স্বীকার করে নিচ্ছি, এটাকেই হচ্ছে রেফারেন্স আমরা বলছি। যদি আমি রেফারেন্স না দেই, যে কথাটি আগে বলেছিলাম যে প্লেজিয়ারিজম নিয়ে আমরা অনেক কথা বলবো আজকে, যে যদি আপনি রেফারেন্স না দেন তাহলে কি ঘটনা ঘটবে। যদি আপনি রেফারেন্স না দেন তাহলে যে ঘটনাটি ঘটে, যে অবস্থাটি তৈরি হয়, তার নাম হচ্ছে প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম আসলে এটি আর কিছু না, এটা হচ্ছে চিটিং। কিরকম চিটিং? যে অন্যের কাজ, চিন্তা বা আইডিয়াকে নিজের বলে চালিয়ে দেওয়া।
অর্থাৎ আপনি আরেকজনের লেস্টার জেমসের বই থেকে কিছু কোট করেছেন, কিংবা আরেকটি সায়েন্টিফিক পেপার থেকে আপনি কিছু লিখেছেন, কিংবা প্যারাফ্রেজ করেছেন, যেটি আপনার নিজস্ব আইডিয়া বা চিন্তা নয়, সেটিকে যদি আপনি প্রপারলি রেফারেন্স না দেন, তাহলে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে প্লেজিয়ারিজম। তাহলে আমি যদি একটু সামারাইজ করি এখন পর্যন্ত আমরা কি পড়লাম। আমরা বলেছি যে রেফারেন্স কি, আমরা বলেছি যে রেফারেন্স, সাইটেশন, বিবলিওগ্রাফি বলতে আমরা কি বুঝি, আমরা বলেছি যে কখন কখন রেফারেন্স দিতে হবে, আমরা বলেছি স্মল কিছু এরিয়া যেখানে আপনার রেফারেন্স দেওয়ার দরকার নেই, এবং সবশেষে আমরা বললাম যে যদি আপনি রেফারেন্স না দেন তাহলে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে চিটিং, এবং আমরা কখনো চাই না যে সায়েন্টিফিক কমিউনিটিতে এই চিটিং হোক, এবং যেটাকে আমরা বলছি প্লেজিয়ারিজম। আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আমরা কি বলছি। এখন যে বিষয়টি আমরা বলবো যে আসলে প্লেজিয়ারিজম যে হচ্ছে, একটি সায়েন্টিফিক লিটারেচারে যে কপি করা হয় বা প্লেজিয়ারিজম করা হয়, এই প্লেজিয়ারিজমকে আইডেন্টিফাই করার জন্য সফটওয়্যার কিন্তু আমরা ব্যবহার করি। ম্যানুয়াল সফটওয়্যার, ম্যানুয়াল আছে, ম্যানুয়াল পদ্ধতিতে ব্যবহার করা যায়, সফটওয়্যার পদ্ধতিতে ব্যবহার করা যায়। ম্যানুয়াল পদ্ধতি কি? আপনি মনে করেন আমার কাছে একটি অ্যাসাইনমেন্ট জমা দিলেন, থিসিসের কথা আমি ভুলে যাচ্ছি কয়েক মিনিটের জন্য। অ্যাসাইনমেন্ট জমা দিলেন এবং সেই অ্যাসাইনমেন্টের কয়েকটি লাইন কিন্তু আমি গুগলে টেস্ট করে, গুগলই আমাকে আইডেন্টিফাই করবে যে আপনি কোন পেপার থেকে কিংবা কোন সোর্স থেকে এটি কপি পেস্ট করেছেন। আর সফটওয়্যারে যেগুলো কথা বলছি, আমরা প্রত্যেকটা সফটওয়্যারে এখানে আপনাদের আমি নাম দিয়ে দিয়েছি এবং তার সাথে তার লিঙ্কটি দিয়ে দিয়েছি। প্লেজিয়ারিজম চেকার, ডুপ্লি চেকার, প্লেজিয়ারিজম ডিটেক্টর, আইথেন্টিকেট। আইথেন্টিকেটকে আমরা সবচেয়ে বেস্ট বলছি, সেজন্য এখানে একটা স্টার মার্কস দেওয়া আছে। এরা হচ্ছে প্লেজিয়ারিজম ডিটেকশন সফটওয়্যার। এই সফটওয়্যারে আপনার থিসিসটি দিলে কিংবা আপনার রিপোর্টটি দিলে, এই সফটওয়্যার একটা আপনাকে রিপোর্ট দেয় যে আপনার এই যে থিসিসটি লিখেছেন তার কোন অংশ কোন রিসার্চ আর্টিকেল থেকে কতটুকু কপি করেছেন। কি পদ্ধতিতে যারা কাজ করে, তারা কাজ করে সাবস্ট্রিং ম্যাচিং পদ্ধতিতে, কিওয়ার্ড সিমিলারিটি অর্থাৎ আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন, কিংবা আপনি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ অর্থাৎ আপনি যে সেন্টেন্স ব্যবহার করছেন, কিংবা টেক্সট পার্সিং ওরা কম্পিউটিং করে, অর্থাৎ আপনি যে টেক্সট ব্যবহার করছেন সেই টেক্সটগুলো অনেক সময় এমন হয় যে একটি সেন্টেন্সের আপনি 10টি শব্দ আছে, আপনি হয়তোবা সেখান থেকে 5টি শব্দ কপি করেছেন। এই প্লেজিয়ারিজম সফটওয়্যার কিন্তু এক্স্যাক্টলি আপনাকে দেখিয়ে দিবে যে এই 5টি শব্দ কোন জায়গা থেকে কপি করা হয়েছে। যদি আপনি কিন্তু 5টি শব্দ নিজের ভাষায় লিখেছেন আর বাকি 5টি শব্দ কিন্তু কপি করেছেন। কাজেই মনে রাখতে হবে যে আমাদের প্লেজিয়ারিজম করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? যেই সোর্স থেকে আমরা তথ্য নেই সেই তথ্যের অবশ্যই আমাকে রেফারেন্স দিতে হবে। এই স্লাইডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন মনে করুন যে আমি একটি থিসিস লিখলাম, থিসিসের এ টু জেড আমি খুব ভালো করে লিখলাম এবং লেখার পর প্রত্যেকটি জায়গায় যেখানে রেফারেন্স দেওয়ার কথা সেখানে রেফারেন্স দিলাম। তাহলে তো আমার প্লেজিয়ারিজম সফটওয়্যার আমাকে ডিটেকশন করার সুযোগ নেই, কিন্তু এরপরেও আছে। প্রশ্ন হলো যে আপনি যে রেফারেন্সটি দিয়েছেন, যে উৎস থেকে আপনি তথ্যটি এনেছেন, সেই উৎস থেকে আপনি কতটুকু এনেছেন। এমনও তো হতে পারে যে আপনি কোন একটি পেপার থেকে সরাসরি সেন্টেন্স নিয়ে এসে আপনি রেফারেন্স দিয়ে দিলেন। আপনি মনে করেছেন যে আপনি বেঁচে যাচ্ছেন যেহেতু রেফারেন্স দিয়েছেন, কিন্তু আপনাকে যেটা করতে হবে সরাসরি পেপার থেকে সেন্টেন্স না এনে সেটাকে সামারাইজ কিংবা যেটি বলেছি প্যারাফ্রেজিং করে এরপর আপনাকে রেফারেন্স দিতে হবে। যদি আপনি এই প্যারাফ্রেজিং না করেন বা সামারাইজ না করেন, তাহলে এই প্লেজারিজম সফটওয়্যার গুলো সিমিলারিটি ম্যাচ করবে এবং ম্যাচ করে দেখবে যে যদি আপনার পার্সেন্টেজ অর্থাৎ আপনি যা লিখেছেন তা 25%-এরও বেশি বিভিন্ন জায়গা থেকে আপনি কপি করেছেন, তাহলে সেই ধরনের পেপার বা থিসিস গুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয় না। আমাদের বাংলাদেশে আমরা বেঁচে যাই, বিশ্বে আমরা যখনই থিসিস জমা দিয়েছি সাথে সাথে কিন্তু প্লেজারিজম সফটওয়্যারে চেক রিপোর্ট সহ জমা দিতে হয়। রিপোর্টটা এখানে আসে। আমি জানি যে সাম্প্রতিক সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নতুন করে একটি অপশন হয়েছে যে পিএইচডি যে থিসিস গুলো আছে সেই থিসিস গুলো কিন্তু প্লেজিয়ারিজম সফটওয়্যার দিয়ে চেক হবে। আমি নিশ্চিত নই যে বাংলাদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এটি শুরু হয়েছে কিনা। কাজে যে কথাটি বলছি যে 25%-এর উপরে যাওয়া অবশ্যই যাবে না, আর 15%-এর নিচে থাকলে সেটাকে বলা হয় যে না, এটি একটা খুব ভালো ভালো যে প্লেজিয়ারিজম সেভাবে হয়নি। আরেকটি কথা আছে, এই কথাটি প্রথম দিন থেকে বারবার আলোচিত হচ্ছে যে আমি আসলে কতগুলো রেফারেন্স দিব এবং কি পরিমাণ রেফারেন্স দিব। বলা হয়ে থাকে যে সায়েন্টিফিক কমিউনিটিতে আপনি যদি আপনার যতগুলো রেফারেন্স আছে অর্থাৎ আপনি 20টি রেফারেন্স দিয়েছেন, তার 85% রেফারেন্স যদি লাস্ট 5 ইয়ার্স এর হয়
অর্থাৎ আপনার যখন থিসিস আপনি করছেন তার গত 5 বছরের, তাহলে এটাকে আমরা খুব ভালো একটি রেফারেন্স বলে আমরা মনে করছি। যদিও কিছু, কিছু পেপার ৭০ থেকে ৮৫% পর্যন্ত এটি কভার করে, বা থিসিসের সময় অনেক সময় আরো বেশি, অর্থাৎ ৫০% গত ৫ বছরের মধ্যে থেকেও আসে। কিন্তু মূল কথাটি হলো, আপনি সাম্প্রতিক যত বেশি রেফারেন্স দিতে পারবেন, ততই আপনার থিসিসের গুরুত্ব এবং মান বাড়বে। এখন হলো মিলিয়ন ডলার কোয়েশ্চেন, যেটা আপনারা বারবার করছিলেন, যে আমরা আসলে কতগুলো রেফারেন্স দিব। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনার থিসিসে বা সায়েন্টিফিক পেপারে কতগুলো রেফারেন্স লাগবে। কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো সায়েন্টিফিক পেপার সংখ্যা উল্লেখ করে দেয়। কিরকম সংখ্যা উল্লেখ করে দেয়? যে তারা টোটাল ওয়ার্ড লিমিট বলে, যে আপনার থিসিসটি হয়তোবা ২০,০০০ ওয়ার্ডের হতে হবে। ২০,০০০ ওয়ার্ড, তখন রেফারেন্স সহ ২০,০০০ ওয়ার্ড। কাজে এইভাবে হয়তোবা আপনি রেফারেন্সের সংখ্যা কন্ট্রোল করতে পারে কোনো বিশ্ববিদ্যালয়। আবার কেউ হয়তোবা ৫০ থেকে ৬০টি, কোনো সায়েন্টিফিক পেপারে আছে তারা ৫০ থেকে ৬০টি রেফারেন্স চায়, এরকম ফিক্সড করে দেয়। এখন প্রশ্ন হলো, আমরা তো দেখলাম এতক্ষণ পর্যন্ত রেফারেন্স দিতে হবে। কি পদ্ধতিতে রেফারেন্স দিতে হবে? আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনারা যখন সায়েন্টিফিক লিটারেচার দেখছেন, তখন সাধারণত ২ ধরনের রেফারেন্স আপনাদের চোখে ভেসে ওঠে। মনে করেন একটি হলো অথর ডেট, যেটাকে আমরা বলি হার্ভার্ড সিস্টেম। আমি যদি একটা সেন্টেন্স বলি যে লাইভ স্টক ইজ আ গ্রেইং সেক্টর ইন বাংলাদেশ, আমি বললাম যে শিকদার ২০১৪, এটি উনি লিখেছেন। এটা শিকদার ২০১৪ এইভাবে কমা দিয়েও লেখা যায়। আবার শিকদারের সাথে যদি আরো অনেক আ ইয়ে থাকে, আরো অনেক কো-অথর থাকেন, তাহলে শিকদার এট অল, এট অল মানে হলো আদার্স। শিকদার এন্ড আদার্স ২০১৪। আবার যদি শিকদারের সাথে মাত্র ২ জন থাকেন, তাহলে শিকদার এন্ড ইসলাম ২০১৪। কাজে এই যে প্রত্যেকটার মধ্যে একটা মিল হচ্ছে কি, এখানে অথরের নাম আছে এবং ডেট এর নাম আছে। কাজে এই পদ্ধতিতে রেফারেন্স স্টাইলকে আমরা বলছি হার্ভার্ড সিস্টেম, যার আরেকটি নাম হলো অথর ডেট, এবং আরেকটি হলো নাম্বার স্টাইল, যেটিকে আমরা বলি ভ্যানকুভার স্টাইল। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে লাইভ স্টক ইজ এ গ্রেইং সেক্টর ইন বাংলাদেশ, আমরা যদি একই সেন্টেন্স নিয়ে কথা বলি, যে একটা সংখ্যা দেয়া থাকে রেফারেন্সের, সেই সংখ্যাটি ডাবল ব্রেকেটে থাকতে পারে, সুপারস্ক্রিপ্ট হয়ে থাকতে পারে, সিঙ্গেল ব্রেকেটে থাকতে পারে। কাজেই এটি হলো সংখ্যাগত। এটিকে আমরা বলছি নাম্বার স্টাইল, যেটিকে হচ্ছে ভ্যানকুভার স্টাইল, এবং আগের যেটি ছিল সেটি হলো অথর ডেট। পৃথিবীতে যত রেফারেন্সিং স্টাইল আছে, তারা কিন্তু প্রধানত এইরকম, অর্থাৎ এই ভ্যানকুভার স্টাইল কিংবা হার্ভার্ড স্টাইলের মতো, কিন্তু এখান থেকে কিছুটা পরিবর্তন করে তাদের নিজস্ব রেফারেন্স স্টাইল তৈরি করা হয়েছে। এখানে আমি কিছু রেফারেন্স স্টাইলের নাম বলছি। আমি আবারও বলছি যে পৃথিবীতে প্রায় হাজারের মতো রেফারেন্সিং স্টাইল আছে। প্রত্যেকটি সায়েন্টিফিক পেপারের নিজস্ব রেফারেন্স স্টাইল আছে। প্রত্যেকটি ইউনিভার্সিটির নিজস্ব রেফারেন্স স্টাইল আছে। এখানে আমি কয়েকটি রেফারেন্স স্টাইল দেখাচ্ছি। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যাদের রেফারেন্স স্টাইল মূলত সোশ্যাল সায়েন্স বা এডুকেশন বা বিজনেস, যারা বিজনেস ফ্যাকাল্টি গুলো ব্যবহার করেন। মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, এমএলএ রেফারেন্স ইংলিশ বা হিউম্যানিটিস্টরা ব্যবহার করেন। শিকাগো স্টাইলে সোশ্যাল সায়েন্সে বেশি ব্যবহৃত হয়। ভ্যানকুভার স্টাইল মেডিকেল সায়েন্সে, হার্ভার্ড স্টাইল ন্যাচারাল সায়েন্স, মেডিসিন, ল তারা ব্যবহার করছে। আমি আবারও বলছি, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। মনে করুন আপনি আগামীকাল হবিগঞ্জ, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় আছে, নতুন বিশ্ববিদ্যালয়। কাজেই তাদের কোনো আইন কানুন এখনো তৈরি হয়নি। তারা কোন রেফারেন্স স্টাইল ফলো করবে? তারা এই হার্ভার্ড স্টাইল বা ভ্যানকুভার স্টাইল বা অন্য এই আপা, এমএলএ, শিকাগো, এগুলো সবগুলো দেখে, সবগুলো থেকে একটু নিয়ে তাদের মতন করে একটা রেফারেন্স স্টাইল তৈরি করতে পারবে। এই স্বাধীনতাটুকু তাদের রয়েছে। কাজে এভাবেই ভিন্ন রেফারেন্স স্টাইল তৈরি হয়। প্রশ্ন হলো, আমি যখন থিসিস লিখবো, আমি আমার রেফারেন্স স্টাইল কোথায় পাবো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর এখানে আছে। এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার যে কমিটি আছে, তাদের কর্তৃক আমাদের একটি গাইডলাইনস আছে। সেই গাইডলাইনসে আপনি দেখবেন যে থিসিসে লিখতে হলে রেফারেন্স কিভাবে লিখতে হয় সেটি সুন্দর করে এখানে বলা আছে। চ্যাপ্টার লিখতে হলে কিভাবে করতে হয়, কোন বইয়ের রেফারেন্স দিলে কিভাবে দিতে হয়, ইত্যাদি। অর্থাৎ আপনাকে আপনার ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে হবে এবং জিজ্ঞেস করতে হবে যে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব রেফারেন্সিং যে পলিসি, সেই পলিসিটা কি? কাজেই সেখান থেকে আপনি এইরকম একটি গাইডলাইন পাবেন, এবং এই গাইডলাইনের উপর ভিত্তি করে আপনি কিন্তু আপনাকে রেফারেন্সটি ফলো করতে হবে। এখন আমরা বলি যে পার্টস অফ এ রেফারেন্স বলতে আমরা কি বুঝি? অর্থাৎ আমরা বুঝলাম, এটি কিন্তু রিসেন্ট, এই পেপারটা বারবার আসবে আজকের আমাদের আলোচনায়, যে আমরা এই পেপারে যে জানতে চেয়েছিলাম, যে আমরা জানি যে কোভিড-19 একটা মেজর সমস্যা, এবং কোভিড-19 এর উপকার অনেক বেশি হয় যদি হানি খাওয়া যায়, মধু খাওয়া যায়। কাজে রিসেন্ট স্টাডিজ সাজেস্ট দ্যাট হানি মে রিডিউস দ্য সিভিয়ারিটি অফ ইনফ্লামেশন ডিউরিং কোভিড-19 প্যাথোজেনেসিস। এটি চ্যাং এন্ড ট্যাং ২০২০ এর একটি পেপার, মালয়েশিয়া থেকে তৈরি করা একটি পেপার। কাজে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে শিখে গেছেন, আমার প্রেজেন্টেশনে একদম প্রথম থেকে আমি বলেছি যে এটি হচ্ছে সাইটেশন, অর্থাৎ আমি যখন লিখেছি তখন আমি এটি দিয়েছি। আর এটি হলো আমাদের বিবলিওগ্রাফি বা রেফারেন্স লিস্ট। কাজে বিবলিওগ্রাফিতে কিন্তু আপনার পুরো অংশটা তার অথরের লাস্ট নেম, ফার্স্ট নেম,
কোন ইয়ারে এটি এসেছে, টাইটেল অফ দ্য রিসার্চ পেপার, কোন জার্নালে এসেছে, তার ভলিউম কত, ইস্যু নাম্বার কত, পেজ নাম্বার কত, ডিওয়াই নাম্বার, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নাম্বার কত। ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার হলো যে অনলাইনে যখন আমরা কোনো পাবলিশ করি যে কোনো ডকুমেন্ট, সেটা সায়েন্টিফিক কমিউনিটি পেপার হতে পারে বা যে কোনো ওয়েব পেজ হলেও হতে পারে, তার একটি ডিজিটাল নাম্বার থাকে। সেই জন্যই বলা হয় ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এটা মোবাইলের আইএমইআই নাম্বারের মতো ইউনিক, অর্থাৎ কোনো একটি আইটেমের নাম ইউনিক ভাবেই তার ডিওআই থাকবে, এই নামটি, এই সংখ্যাটি অন্য কারো থাকবে। কাজেই আপনি এখন চিন্তা করে দেখুন যে যদি ব্যাপারটা এমন হয় যে আমি একটি থিসিস লিখতে গিয়েছি এবং চ্যাং এন্ড ট্যাং এর এই যে রেফারেন্স এটা আমি লিখলাম, আমাকে আবার বিবলিওগ্রাফি তৈরি করতে হলে এই প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে আহ, আহ, যেখানে হচ্ছে এখানে কমা দিতে হবে, এখানে ফুল স্টপ দিতে হবে, এখানে আবার ডাবল ব্রেকেট, এখানে আমাদের কোটেশন মার্ক দিতে হবে, এখানে ডিওয়াই দিতে হবে। যেহেতু এই এই আপনার বিশ্ববিদ্যালয় কিংবা আপনার যে সায়েন্টিফিক জার্নাল, তার হয়তো বা গাইডলাইন্সটা এরকম, তখন আপনাকে কিন্তু অনেক সাবধান হতে হবে। আপনাদের ল্যাঙ্গুয়েজে যদি বলি যে এটা একটা অনেক প্যারার ব্যাপার, যে প্রত্যেকটা জায়গায় কোথায় ফুল স্টপ হবে, কোথায় কমা হবে, কোথায় লাস্ট নেম হবে, ফার্স্ট নেম হবে, তাহলে এটা তো অনেক বড় প্যারা। আমাদের আমাদের প্রজন্মের সময় আমরা যখন থিসিস লিখেছি অনেক বছর আগে, তখন আমরা এইভাবেই প্যারা নিয়ে থিসিস গুলো লিখতাম এবং সেখানে প্রচুর ভুল হতো। তাহলে সমাধানটা কি? একটা সমাধান আছে, যে এখন হচ্ছে প্রচুর রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে। অর্থাৎ সফটওয়্যারই আপনার পক্ষ থেকে এই প্যারাগুলো নেবে। সফটওয়্যার গুলো একটু নাম জেনে নিই, তারপর আমরা সফটওয়্যার গুলো কি কি কাজ করে সে বিষয়ে আপনাদের জানাবো। সফটওয়্যারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে ম্যান্ডেলি, এন্ডনোট, জোটেরও আরো অনেকগুলো আছে। এই তিনটার নাম অন্তত জেনে রাখুন আপনারা। বাংলাদেশ বেস্ট সফটওয়্যার হচ্ছে এন্ডনোট, কিন্তু এটা পেইড ভার্সনটা ভালো কাজ করে। কাজেই বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে ম্যান্ডেলি, বিকজ এটি ফ্রি এবং এটি আপনি আজকে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারগুলোর কাজ কি? এই সফটওয়্যারগুলোর মেজর দুটো অংশ আছে, একটি হলো ওয়েব ইম্পোর্টার এবং আরেকটি হলো এমএস ওয়ার্ড প্লাগইন। ওয়েব ইম্পোর্টার এবং এমএস ওয়ার্ড প্লাগইন কি, আমি এখন বিস্তারিত দেখাচ্ছি আপনাদের। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রফেসর ডক্টর রোকসানা পারভীন তার প্রেজেন্টেশনে এটি দিয়েছিলেন যে আমরা কোন কোন জায়গা থেকে রেফারেন্স দিতে পারি। ঠিক মনে করেন এই পাবমেডে আপনি একটু খুঁজতে গেলেন কোন একটি রেফারেন্স, আপনি দেখেন যে আমার প্রেজেন্টেশনের নিচে আমি কিন্তু রোকসানা পারভীনের কথা লিখে দিয়েছি, যে এই স্লাইডটি কিন্তু আমার না, প্রফেসর ডক্টর রোকসানা পারভীনের প্রেজেন্টেশন থেকে নেওয়া। এটি যদি না হতো তাহলে কিন্তু আমি প্লেজিয়ারিজমে পড়তাম, যেহেতু আমি লিখে দিয়েছি কাজে এখানে কোনো প্লেজিয়ারিজম হয়নি। আমি পাবমেডে গেলাম, গিয়ে খোঁজ করতে চাইলাম যে কোভিড-19 এর সাথে হানির কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ হানি বা মধু কোভিড-19 এর কোনো সুবিধা করে কিনা। আমি সার্চ দিলাম, দেওয়ার পর অনেকগুলো পেপার আসলো, 7টি পেপার এখানে দেখা যাচ্ছে। মনে করুন আমি প্রথম পেপারটা নিয়ে ইন্টারেস্টেড, আমি প্রথম পেপারটা সার্চ দিয়ে এরকম একটি পেলাম, যে ইনফ্ল্যামেটরি প্রপার্টিস অফ, এখানে কি লেখা আছে আপনাদের বোঝার কোনোই দরকার নেই। যেটি বোঝা গুরুত্বপূর্ণ যে আপনি পেপারটি পেয়ে গেলেন এবং পেপারের নিচে দেখেন তাদের তাদের যে অথর্স তাদের নাম আছে, পেপারটি কোন জার্নালে পাবলিশড হয়েছে তার নাম আছে। আপনি একবার কল্পনা করুন তো কত কষ্টকর হবে যেটি যদি আপনি কপি করে পেস্ট করে এমএস ওয়ার্ডে বসান, তারপর সাইটেশন দেন এবং সবশেষে বিবলিওগ্রাফি লিস্ট করেন, তাহলে কিন্তু অনেক প্যারার একটা ব্যাপার। এখানেই হচ্ছে আমাদের সফটওয়্যার গুলো কাজ করে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাল রঙের বাটন আছে, এটি হচ্ছে ম্যান্ডেলি ওয়েব ইম্পোর্টার। আমি আমার ল্যাপটপে এটি অলরেডি এটি ইনস্টল করা আছে, সেজন্য এটি দেখাচ্ছে। আপনি যখন ম্যান্ডেলি সফটওয়্যার ডাউনলোড করবেন, তখন কিন্তু আপনার ওয়েব ইম্পোর্টারটি ইনস্টল হয়ে যাবে। এবং আমি যখন এই পেপারটি পড়ছিলাম, আমার পেপারটি পছন্দ হয়েছে, আমি শুধুমাত্র এইখানে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু পেপারটি আমার লাইব্রেরিতে যোগ হয়ে গেল এবং পিডিএফ সহ যোগ হয়ে গেছে। ওকে, এখন আমি লাইব্রেরিতে আমার পেপার পেয়ে গেলাম, হানির সাথে কোভিড-19 এর মালয়েশিয়ান পেপারটা আমার সাথে চলে আসলো। এখন আমাকে কি করতে হবে? আমার এমএস ওয়ার্ডে আমি আবারও বলেছি যে দুটো বিষয় ছিল, একটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্লাগইন এবং ওয়েব ইম্পোর্টার। ওয়েব ইম্পোর্টারটা একটু আগে দেখালাম। মাইক্রোসফট ওয়ার্ড যে এমএস ওয়ার্ড প্লাগইন যেটা, এটা হচ্ছে এই জিনিসটা। আমি যখনই ম্যান্ডেলি ডাউনলোড করলাম, তখন কিন্তু এটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দেখেন সুন্দর কয়েকটা বাটন আছে, ইনসার্ট সাইটেশন, ইনসার্ট বিবলিওগ্রাফি। তার মানে হলো আপনি একটি মনে করেন যে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এরকম একটি কথা আছে, বা কোভিড-19 এর জন্য হানির যে সেন্টেন্সটি সেটি আপনি লিখেছেন। লেখার পর আপনি শুধু ইনসার্ট সাইটেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন যে হানি এন্ড কোভিড-19, মালয়েশিয়ান পেপারটা ঠিক চলে আসবে। এবং এখানে আপনি যদি নাম্বার করতে চান, এই নাম্বার পদ্ধতিতে আপনার বিবলিওগ্রাফি এবং লিস্ট দুটোই চলে এসেছে। আপনি যদি চান যে না আমার বিশ্ববিদ্যালয় তো এই নাম্বার পদ্ধতি না, আমার বিশ্ববিদ্যালয় অথরদের পদ্ধতি, আপনি এখানে গিয়ে স্টাইল চেঞ্জ করতে পারেন।
এখানে 800 থেকে 1000 স্টাইল আছে। কিন্তু মজার ব্যাপার হলো বিশ্ববিদ্যালয়গুলো স্টাইল কিন্তু এখানে নেই। তাহলে আমার বিশ্ববিদ্যালয়ের স্টাইল আমি কিভাবে করব? এখানেও সুন্দর অপশন আছে ম্যান্ডেলিতে। সেটা হলো আপনি দেখবেন যে কোন রেফারেন্স স্টাইলটি আপনার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছের, আপনার বিশ্ববিদ্যালয়ের সাথে মিলে যায়। সেখানে গিয়ে একটি কাস্টমাইজ বাটন আছে। ওখানে গিয়ে আপনি সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে আপনি যখন পরবর্তীতে সুন্দর করে সাইটেশন দিচ্ছেন, সাইটেশনটা অটোমেটিক্যালি চলে আসছে এবং সাথে, সাথে এই বিবলিওগ্রাফি লিস্টও তৈরি হচ্ছে। এভাবে আমরা কষ্ট কম করে রেফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করে আমরা কিন্তু এই জিনিসটা শিখতে পারি। মনে রাখতে হবে আমি কিন্তু আজকে আমাদের যে প্রেজেন্টেশন সেখানে কিন্তু ইউটিউব লিংক গুলো দিয়ে দিয়েছি, টিউটোরিয়াল লিংক। যে আজকে আপনারা ম্যান্ডেলিতে যাবেন, গিয়ে ইউটিউব ম্যান্ডেলিটি ডাউনলোড করবেন এবং দেখবেন যে ওখানে ইউটিউব টিউটোরিয়াল যদি আপনি একবার দেখেন আপনার বুঝতে কোনোই অসুবিধা হবে না। আমি অনেকক্ষণ সময় নিয়েছি, আমার শেষে চলে এসেছি আমরা। মনে রাখতে হবে কনক্লুডিং রিমার্কস আমি কয়েকটি বিষয় দিতে চাই যে মোস্ট প্লেজিয়ারিজম আর আনইনটেনশনাল। অনেক সময় আমরা না বুঝে কিন্তু প্লেজিয়ারিজম করছি, যে প্লেজিয়ারিজম একদমই করা যাবে না। সাইট কারেক্টলি, এটি একটু একটা লাইন বলি। সাইট কারেক্টলি হচ্ছে যে আমি কোন রেফারেন্সটি দিব। মনে করেন আমি যে কোভিড-19 এর মালয়েশিয়ান পেপারটির কথা বললাম, এই পেপারে আমি তারা লিখেছে কোনো একটি রেফারেন্স দিয়েছে, অর্থাৎ তারা লিখেছে যে কোভিড-19 মালয়েশিয়াতে একটি মাজর সমস্যা। এটি লিখে তারা আরেকজন পেপারের আরেকজন সায়েন্টিস্টের রেফারেন্স সেখানে দিয়েছে। আপনি যখন আপনি কিন্তু পড়ছেন মালয়েশিয়ান পেপারটিতে, কিন্তু ওই পেপারটি আরেকটা রিসার্চ পেপারে কিন্তু সাইটেশন দিয়েছে। কাজে আপনাকে কিন্তু মালয়েশিয়ান পেপারে রেফারেন্স দিলে হবে না, আপনাকে গো টু দ্য অরিজিনাল সোর্স, অর্থাৎ অরিজিনালি প্রথম ওই কথাটি কে বলেছেন সেই রেফারেন্সটি দিতে হবে। সেটি আমি বলেছি সাইট কারেক্টলি। এবং আমি বিশ্বাস করি আজকের পর থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যারা লাইভে ট্রেনিং এ ছিলেন, সবাই রেফারেন্স ম্যানেজার ব্যবহার করবেন এবং এই রেফারেন্স ম্যানেজার ব্যবহার করলে আপনার লাইফটি অনেক ইজি হয়ে যাবে এবং রেফারেন্স গুলো শুদ্ধ হবে এবং থিসিস লেখা অনেক কম প্যারাময় হবে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। অনেক ধন্যবাদ। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা আপনি আমাকে করতে পারবেন, যদি আজকের অনুষ্ঠানের পরেও যদি জিজ্ঞাসা থাকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর শিকদার আপনার নাইস এবং ইনফরমেটিভ প্রেজেন্টেশনের জন্য। এই পর্যায়ে আমি এই সেকশনের অর্থাৎ রেফারেন্স সেকশনের কোশ্চেন অ্যান্সারিং সেকশনটি পরিচালনার জন্য ডক্টর দিবেন্দুকে অনুরোধ জানাচ্ছি। প্লিজ ডক্টর দিবেন্দু বিশ্বাস। Thank you, Professor Roxana Parvins. Actually, it was excellent presentations about the reference and bibliography. Actually, there are so many questions arises about these presentations and very interesting questions. Questions from Hamida Yasmin. তিনি বলছেন রেফারেন্স দেবার সময় আমি যে পেপার দেখেছি সেটা দিব নাকি অরিজিনাল পেপার থেকে নিতে হবে? অনেক ধন্যবাদ হামিদা ইয়াসমিন। এই কথাটি আমি বলছিলাম যে অরিজিনাল পেপার থেকে নিতে হবে। কাজে ম্যান্ডেলি যে সফটওয়্যারটা আপনাকে দেখিয়েছি, এই সফটওয়্যারে কিন্তু মজার একটা ভার্সন আছে। অর্থাৎ আপনি মনে করেন একটি পেপার ওখানে দিলেন ম্যান্ডেলি থেকে, ওয়েব ইম্পোর্টারে ক্লিক করলেন। ওটা কি করে যে শুধুমাত্র আপনার আপনি যে পেপারটি দেখেছেন এটি নয়, এই পেপারে আরো যত বেশি রেফারেন্স আছে, এই পেপার যদি আগে 20টি বা 25টি রেফারেন্স দিয়ে দেয়, এই 25টি রেফারেন্স সহ কিন্তু ম্যান্ডেলি আপনাকে রেফারেন্স লিস্ট তৈরি করে দিবে। কাজেই আপনার জন্য সহজ হবে। মূল উত্তরে ফিরে আসি যে সব সময় মনে রাখতে হবে যে অরিজিনাল যে পেপার, অরিজিনাল পেপারে রেফারেন্সটি দিতে হবে। Thank you. Another two questions, it is same, almost same. Shahin Taif, sir, is there any easy way to paraphrase in text? Another questions, some easy tips to paraphrase to avoid plagiarisms would be a great help, sir. অনেক ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশি তো, আমাদের সবচেয়ে মেজর সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা হলো যে আমরা ইংরেজিতে দুর্বল। দুটো পদ্ধতি করা যায়। আপনি এগুলো আসলে লাইভে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তবে আমরা বাংলাদেশি অনেক বিষয় আমাদের বলতে হবে আর কি। প্রথম কথা হলো যে প্যারাফ্রেজ করার জন্য কিছু ওয়েবসাইট আছে। আপনি গুগলে সার্চ করবেন যে প্যারাফ্রেজিং ওয়েবসাইট। কাজেই এই প্যারাফ্রেজিং ওয়েবসাইট কি করবে, আপনি কোনো একটা সায়েন্টিফিক পেপার থেকে একটা মনে করেন সেন্টেন্স কপি করলেন, কপি করে সেই প্যারাফ্রেজিং সফটওয়্যারে আপনি সেটা পেস্ট করলেন। পেস্ট করার পর প্যারাফ্রেজিং সফটওয়্যারটি অটোমেটিক্যালি আপনাকে মানে প্যারাফ্রেজ করে দিবে। কিন্তু মজার ব্যাপার হলো ওই সফটওয়্যার গুলো কিন্তু একুরেসি নিয়ে প্রশ্ন থাকে। কাজে আপনাকে বুঝতে হবে যে নতুন যে প্যারাফ্রেজিংটি হলো সেটি কি সঠিক মিন করছে কিনা। এই একটি পদ্ধতিতে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন যাতে আপনার প্লেজিয়ারিজমের যে সেটি কমে যায়।
আরেকটি পদ্ধতিতে করতে পারেন, সেটি হলো মনে করেন যে আপনি একটি সায়েন্টিফিক লিটারেচার থেকে পেপার থেকে আপনি কপি করেছেন একটি বা দুটি সেন্টেন্স। আপনি তো জানেন যে আপনি ধরা খেয়ে যাবেন প্লেজিয়ারিজম সফটওয়্যারের মধ্যে। আপনি যেটি করবেন যে এমএস ওয়ার্ডে আপনি রাইট বাটনে যে কোনো শব্দের উপর রাইট বাটনে ক্লিক করলে একটি অপশন আসে, সেটা হচ্ছে সিনোনিম। সিনোনিম আপনি চুজ করবেন বেস্ট সিনোনিম। এখানে কিন্তু আপনাকে একুরেসি মেনটেন করতে হবে, কারণ অনেকগুলো সিনোনিম আছে যেগুলো আবার ভিন্ন অর্থ থাকতে পারে। কাজে আপনি যদি একটি সিনোনিম ব্যবহার করেন যেটি ওই পেপারে ছিল না, সেভাবে কিন্তু আপনি প্লেজিয়ারিজম সফটওয়্যারকে বাইপাস করতে পারবেন। কারণ হলো আপনি কিন্তু তাদের ওয়ার্ডগুলো ব্যবহার করছেন না, বরং আপনার নিজের ওয়ার্ড, সিনোনিম ওয়ার্ড আপনি ব্যবহার করছেন। এভাবে কিন্তু আপনি প্যারাফ্রেজিং করতে পারবেন। প্লেজিয়ারিজমের যে পার্সেন্টেজের কথা আমি বারবার বলেছি, সেটি আপনি কমাতে পারবেন। এক্স্যাক্টলি, দ্যাট মিনস আমাকে অথবা রিডারদেরকে সিনোনিম জানতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের, রাইটলি? সিনোনিম না জানলেও চলবে, আমরা চেষ্টা করতে হবে। এমএস ওয়ার্ডে কিন্তু লিস্ট অফ সিনোনিম আছে। যদি সিনোনিম না পাওয়া যায় তাহলে আপনি গুগলে সার্চ করবেন। মনে রাখবেন আপনার সবচেয়ে বন্ধু হচ্ছে গুগল। গুগল সবকিছু দিয়ে দিবে আপনাকে। Another question from প্রান্তর কর্মকার, ডিবিএম রাজশাহী ইউনিভার্সিটি। তিনি বলছেন হুইচ স্টাইল ইজ সুইটেবল এন্ড বেস্ট ফর দ্য রেফারেন্স। মানে অনেক ধন্যবাদ প্রান্ত, অনেক ধন্যবাদ। এটি আসলে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নেই। আমি একটু আগেই বলেছি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় যেটি হয়েছে, তারা কিন্তু নিজেদের মতো রেফারেন্স দিবে। প্রশ্ন হলো বিভিন্ন অর্গানাইজেশন, বিশ্ববিদ্যালয়, রিসার্চ অর্গানাইজেশন এবং যারা পাবলিশ করে সায়েন্টিফিক পেপার, তারা নিজেরা বসে রেফারেন্সিং একটি স্টাইল তৈরি করে। কাজেই আপনি যখন সেখানে থিসিস দিবেন, আপনার বিশ্ববিদ্যালয়ে যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই রেফারেন্স দিতে হবে। কাজে এখানে কোনো ভুল কিংবা শুদ্ধ নেই, বরং ব্যাপারটা হলো গাইডলাইন্স। আপনি যেখানে আছেন সেই গাইডলাইন্স ফলো করে আপনাকে কিন্তু রেফারেন্স দিতে হবে। another I think it is another reference with maybe how much author's name could be I write when the author's names more than 5 in a single paper. অনেক ধন্যবাদ। এটারও কিন্তু গাইডলাইন্স আছে। সাধারণত যদি দুজন থাকে তখন এন্ড দিয়ে বলা হয়। ফর এক্সাম্পল শিকদার ইসলাম, আরিফুল ইসলাম, যদি আমরা দুজন পেপার লিখি শিকদার ইসলাম। আর যদি দুইয়ের বেশি থাকে তখন সাধারণত অবশ্যই আপনাকে শিকদার এট অল 2020 দিয়ে শেষ করতে হবে। তবে আবারও বলছি, আপনার বিশ্ববিদ্যালয় বা রেফারেন্স গাইডলাইন্স কিন্তু স্পেসিফিক, সেটি আপনার মনে রাখতে হবে। জি জি, দিবেন্দু। ধন্যবাদ প্রফেসর ডক্টর শিকদার এবং প্রফেসর ডক্টর দিবেন্দু বিশ্বাস। আমি আসলে সময় স্বল্পতার জন্য আমি বলতে চাই আমরা আর কোশ্চেন নিতে পারছি না, আমি দুঃখিত। অন্য কোশ্চেন গুলো হয়তো চ্যাটের মাধ্যমে আমরা অ্যান্সার করে দিতে পারবো। থ্যাংক ইউ। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর শিকদার ওনার খুব সুন্দর প্রেজেন্টেশনের জন্য এবং ডক্টর দিবেন্দু বিশ্বাসকে এই কোশ্চেন এবং অ্যান্সারিং অংশটুকু পরিচালনা করার জন্য।